হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পোষণ ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি 286 পেজ 3.6 এবং 3.7 সংক্রান্ত যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আমরা সলভ করতে শুরু করব। দেখো, আমাদের 44 নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে শুরু করব। দেখো, 44 নম্বর প্রশ্নতে দেওয়া আছে নিচের কোনটি SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত সাবস্ট্রেট, এবং উপযুক্ত সাবস্ট্রেট এখানে চারটে অপশন আমাদের দেওয়া রয়েছে। দেখো, প্রশ্নতে দেওয়া রয়েছে SN1 রিয়াকশন। তো আমরা কি জানি? আমরা এটাই জানি SN1 রিয়াকশন তখনই ভালো হয় যখন আমাদের স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন হয়। ফরমেশন মানে উৎপন্ন হয়। তো যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন হবে SN1 রিয়াকশন সেখানে ভালো হবে। আচ্ছা, এই যে স্টেবল ফরমেশন মানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যদি আমরা দেখি তাহলে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। এবার তোমরা এখানে যে RX দেওয়া আছে, RX বলতে অ্যালকাইল হ্যালাইড যেগুলো দেওয়া আছে সেই অ্যালকাইল হ্যালাইডগুলো ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে দেওয়া আছে Cl। এখান থেকে যদি ধরো Cl বেরিয়ে যায়, এই যে Cl আছে, Cl ধরো বন্ড নিয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে পজিটিভ চার্জ জেনারেট করবে। তার মানে এই যে পজিটিভ চার্জ জেনারেট করলো এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হবে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা ভালো করে লক্ষ্য করো। এখানে এই যে Cl যুক্ত আছে, এই জায়গাতে এই যে Cl লেখা আছে, এখানে Cl যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, কারণ এখানে CH3 গ্রুপ কটা আছে? দুটো আছে, এই একটা CH3 গ্রুপ আর এই একটা CH3 গ্রুপ। তাহলে এখান থেকে যদি Cl বেরিয়ে যায় তাহলে এখানে পজিটিভ চার্জ জেনারেট করবে, আর এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আর এই জায়গাটা দেখো, এখানে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত, চলো এটাকে একবার মুছে লিখছি। এটাকে যদি আমি মুছে লিখি তাহলে এখানে আছে তোমার ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা 3টে মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত, এবং এটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে এখান থেকে যদি ক্লোরিন বন্ড নিয়ে বেরিয়ে যায় তাহলে এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ জেনারেট করবে। এখন এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর যাব আমরা 45 নাম্বার প্রশ্নতে। তো তোমরা ততক্ষণ 45 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ে ফেলো। দেখো, 45 নাম্বার প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন অ্যালকিল আয়োডাইডটি SN2 বিক্রিয়ার জন্য সর্বাধিক কার্যকারী? বোঝো ভালো করে ব্যাপারটাকে। এখানে লেখা হয়েছে SN2 রিয়াকশন। আচ্ছা, SN1 রিয়াকশন যখন বললাম তখন বলেছিলাম স্টেবল কার্বোক্যাটায়ন। এখানে কেস আলাদা। এখানে SN2 রিয়াকশনে তোমাদের ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক হয় বলে আমাদের এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম হতে হবে। কার স্টেরিক হিন্ড্রেন্স কম হতে হবে? অ্যালকিল হ্যালাইডের স্টেরিক হিন্ড্রেন্স কম হতে হবে। কি বললাম? স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত আমাদের SN2 রিয়াকশন তত ভালো হবে। তত কি হবে? তত রেট অফ SN2 রিয়াকশন তত ভালো হবে। আচ্ছা, এবার দেখো কোথায় স্টেরিক হিন্ড্রেন্স কম হবে। দেখো, এই চারটের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স কম হচ্ছে এই জায়গাতে। কেন এই জায়গাতে স্টেরিক হিন্ড্রেন্স কম? কারণ দেখো, এখানে আয়োডিন যে কার্বনের সঙ্গে যুক্ত, একবার মুছছে এটাকে, দেখো এখানে CH3 আর এখানটা আছে তোমার I হয়েছে। এবার আয়োডিন একটা কার্বনের সঙ্গে যুক্ত, বুঝতে পেরেছো? আর এই কার্বনের 3 দিকে কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে। এই কার্বনের 3 দিকে 3টে হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ ছোট ছোট গ্রুপ যুক্ত আছে। এইবার যদি এখান থেকে কোনো একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, কোথায় অ্যাটাক করবে? এই কার্বনেকে অ্যাটাক করবে, এবং এই অ্যাটাক করার সময় I- বেরিয়ে যাবে এবং একটা ট্রানজিশন স্টেট তৈরি হয় SN2 রিয়াকশনে। তাহলে এই চারটা অপশনের মধ্যে এখানে নিউক্লিওফাইল খুব ভালোভাবে অ্যাটাক করতে পারবে। কেন পারবে? কারণ এখানে হাইড্রোজেনগুলো দেখো সব থেকে ছোট ছোট গ্রুপ, আর যেহেতু ছোট ছোট গ্রুপ তাই স্টেরিক হিন্ড্রেন্স এখানে কম এবং SN2 রিয়াকশন রেট সব থেকে বেশি। বুঝতে পেরেছো? এবার বাকিগুলো অপশন যদি তোমরা ফলো করো, দেখো প্রত্যেকটা অপশনের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স এর থেকে বেশি আছে। যেমন দেখো, এখানে আয়োডিন যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে অলরেডি একটা কার্বন যুক্ত আছে, তার মানে এর থেকে এর বেশি, আবার এর থেকে আবার এর বেশি, এবং সব থেকে বেশি হচ্ছে তোমার এর। আচ্ছা, তাহলে তোমার এক্ষেত্রে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরে 46 নাম্বার প্রশ্নতে দেখো দেওয়া আছে নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে
কোন অ্যালকিল ব্রোমাইডটির SN2 বিক্রিয়ার SN2 সক্রিয়তার সব থেকে বেশি? এবার দেখো আমাদের এখানে প্রশ্নতেই বলে দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের SN2 রিয়াকশন। কি বলে দেওয়া আছে? এটা হচ্ছে তোমাদের SN2 রিয়াকশন, এটা বলে দেওয়া আছে। আর যদি না বলে দেওয়া থাকতো তাহলে আমরা DMF কে দেখে বুঝতে পারতাম। DMF হচ্ছে তোমার পোলার অ্যাপোটিক সলভেন্ট, পোলার অ্যাপোটিক সলভেন্ট। আর পোলার অ্যাপোটিক সলভেন্ট মানে কি রিয়াকশন হয়? SN2 রিয়াকশন হয়। এবার দেখো কোথায় SN2 রিয়াকশন হবে। এর আগেরটাতে আমরা কি বললাম? SN2 রিয়াকশন সেখানেই ভালো হবে যেখানে তোমার স্টেরিক হিন্ড্রেন্স, যেখানে তোমার স্টেরিক হিন্ড্রেন্স তোমার কম, লেস। যেখানে সব থেকে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে তোমার SN2 রিয়াকশন রেট সব থেকে ভালো হবে। এবার দেখো এখানে একটা দিয়ে দিয়েছে দেখতো আর বিআর। এবার প্রত্যেকটাতে আমার এখানে বিআর লাগানো আছে আর বাকি পোর্শনটা হচ্ছে তোমার আর। এই বাকি পোর্শনটা কি? আর। এখানে বিআর দেওয়া আছে, বাকিটা হচ্ছে তোমার আর, এইভাবে দেওয়া আছে। তাহলে কোথায় সব থেকে ভালো হবে? ভালো হবে দেখো অপশন বিতে। কেন অপশন বিতে? কারণ এখানে বিআর যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা মাত্র একটা কার্বনের সঙ্গে যুক্ত, বুঝতে পেরেছো? আর যদি যেহেতু একটা কার্বনের সঙ্গে যুক্ত সেই জন্য এটা মানে এখানে ব্যাক সাইড অ্যাটাক সব থেকে ভালো হবে। এই পার্টিকুলার জায়গাতে স্টেরিক হিন্ড্রেন্স সব থেকে কম, স্টেরিক হিন্ড্রেন্স লেস, এবং তাই এখানে ব্যাক সাইড অ্যাটাক ভালো হবে, বুঝতে পেরেছো? আর ব্যাক সাইড অ্যাটাক যেহেতু ভালো হবে তাই এটা ভালো হবে। এবার দেখো এটা কেন হবে না? কারণ বুঝতে পারছো এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি। বিআর যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে আবার একটা কার্বন, তার সঙ্গে আবার দুটো কার্বন যুক্ত আছে, দুটো মিথাইল গ্রুপ। এখানে দেখো বিআর যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে দুটো কার্বন, এখানে বিআর যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা আবার একটা কার্বন, সেটা আবার তিনটে কার্বনের সঙ্গে যুক্ত। সেই জন্য এই অপশনগুলো হবে না। এক্ষেত্রে অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এবার যদি তোমরা এই 46 নাম্বার প্রশ্নটা হয়ে যায়, মানে তোমরা যদি ভালো বুঝতে পারো, দেখো তোমাদের 47 নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারবে। দেখো 47 নম্বর প্রশ্নটা দেওয়া আছে নিচের বিক্রিয়াটি প্রদত্ত দ্রাবকগুলির মধ্যে কোনটি সবথেকে দ্রুত ঘটবে? এবার দেখো রিয়াকশনটা কি দেওয়া আছে, আমি রিয়াকশনটা একবার মুছে দিচ্ছি। এখানটা এইটা আমি আর মুছছি না, এই পার্টটা। দেখো 47 নম্বর প্রশ্নতে আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। রিয়াকশনটা আমি লিখি, তিনটে কার্বনের সঙ্গে তোমার দেওয়া আছে বিআর, আর এর সঙ্গে দেওয়া আছে NaCN, তারপর তিনটে কার্বন, এবং তিনটে কার্বনের সঙ্গে এখানে দেওয়া আছে তোমার CN, এবং এখান থেকে তোমার NaBr প্লাস NaBr। এবার তোমরা বুঝতে পারছো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, এটা তোমাদের জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে দেখো অপশন নাম্বার বিতে আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে DMF, এবং এক্ষেত্রে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার হবে? কারণ এই পার্টিকুলার রিয়াকশনটা, এই যে পার্টিকুলার রিয়াকশনটা আমি লিখেছি, এই পার্টিকুলার রিয়াকশনটা হচ্ছে আমাদের SN2 রিয়াকশন। আচ্ছা কেন SN2 রিয়াকশন? আচ্ছা এটা একটু তোমরা মনে রাখবে যে বিআর বেরিয়ে যাচ্ছে এবং NaCN, যখন আমরা কোনো RBr এটার সঙ্গে যখন আমরা NaCN এর রিয়াকশন ঘটাই, এবং এক্ষেত্রে আমাদের বিআর বেরিয়ে যায়, বিআর মাইনাস এবং Cl মাইনাসকে প্রবেশ করে, তাহলে এই পার্টিকুলার রিয়াকশনটা হচ্ছে আমাদের SN2 রিয়াকশন। এটা তোমরা একটু মনে রাখবে, বুঝতে পেরেছো? তাহলে এটা যেহেতু SN2 রিয়াকশন মানে আমাদের কোন সলভেন্ট নিতে হবে? পোলার অ্যাপোটিক সলভেন্ট। এবার দেখো পোলার অ্যাপোটিক সলভেন্ট কোন অপশনে দেওয়া আছে অপশন নাম্বার বিতে, সেই জন্য এটা অপশন নাম্বার বিটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। 47 নাম্বার আমাদের কমপ্লিট। এবার আমরা দেখব 48 নাম্বার প্রশ্ন। দেখো 48 নাম্বার প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন যৌগটির আদ্র বিশ্লেষণে SN1 পদ্ধতিতে সহজসাধ্য? SN1 পদ্ধতি কোথায় সব থেকে ভালো হবে? এবার আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে SN1 রেট কোথায় ভালো হবে? যেখানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়বে SN1 রিয়াকশন তত ভালো হবে। এবার এই জায়গাগুলো দেখো কোন জায়গায় কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে। দেখো প্রথমে দেওয়া আছে টার্ট বিউটাইল ক্লোরাইড, এটাকে এভাবে লেখা থাকে। টার্ট বিউটাইল বলতে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা 3 ডিগ্রি, অর্থাৎ তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, এখানে একটা, তার মানে এখানে 3 দিকে 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে। এবার দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি, কারণ ক্লোরিন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে যদি পজিটিভ চার্জ উৎপন্ন হয় তাহলে এটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে।
এবার আগে এটা দেখে নাও, আইসোপ্রোপাইল ক্লোরাইড, এই যেটা আইসোপ্রোপাইল ক্লোরাইড কোনটা? আইসোপ্রোপাইল ক্লোরাইড হচ্ছে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনের দুদিকে দুটো যদি মিথাইল গ্রুপ যুক্ত থাকে, মানে এদিকে একটা CH3 এদিকে একটা CH3, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল ক্লোরাইড। এবার দেখো তিনটে আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন বসবে। দেখো এখান থেকে যদি ক্লোরিন বেরিয়ে যায় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ জেনারেট করবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে তৈরি হবে। আচ্ছা, এখন এটা দেখা হলো। এবার এটা দেখো, আচ্ছা আগে ক্লোরোবেনজিনটাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ক্লোরোবেনজিনটাকে দেখো, ক্লোরোবেনজিনটাকে আমরা এইভাবে লিখে থাকি বেনজিন রিং, এবং বেনজিন রিংয়ের একদিকে হচ্ছে তোমার ক্লোরিন, হয়েছে? এবার এখানে যদি বন্ডগুলোকে আঁকি তাহলে বন্ডগুলো হচ্ছে এইরকম। আচ্ছা, ক্লোরোবেনজিন যে কোনো টাইপের, মনে রাখবে, যে কোনো টাইপের অ্যারাইল হ্যালাইড, যে কোনো টাইপের অ্যারাইল হ্যালাইড। ক্লোরোবেনজিনটা কি? ক্লোরোবেনজিনটা হচ্ছে তোমাদের অ্যারাইল হ্যালাইড, ARX। যে কোনো টাইপের অ্যারাইল হ্যালাইড SN1 রিয়াকশন বা SN2 রিয়াকশন, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখাতে চায় না। কেন দেখাতে চায় না? কারণ এইখানে এই জায়গাতে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে, এই পার্টিকুলার জায়গাটাতে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে ধরো ক্লোরিন আছে, এই জায়গাটা ধরো ক্লোরিন আছে, বুঝতে পেরেছো? এইখানটাতে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে এই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে এখানে পার্সিয়াল ডবল বন্ড মানে আংশিক দ্বিবন্ধন, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার এখানে লাভ করে। সেই জন্য এখান থেকে ক্লোরিন বেরোতেই চায় না। আর ক্লোরিন যদি না বেরোয় তাহলে অপর একটা নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হবে না, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না বা হতে চায় না, দেখাতে চায় না। তাহলে অপশন হবে কোনটা? অপশন হবে এটা, বেনজোইল ক্লোরাইড। কেন হবে সেটা দেখে নাও। বেনজোইল ক্লোরাইডটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের বেনজোইল ক্লোরাইড। এই একটা বেনজিন রিং আমি এঁকে দিলাম, এর সঙ্গে বেনজোইল মানে বোঝো এর সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, এই জায়গাটাতে একটা কার্বন আমাদের যুক্ত আছে, এবং সেই কার্বনের সঙ্গে একটা ক্লোরিন যুক্ত আছে। এবার দেখো এখানে আমাদের দুটো হাইড্রোজেন তাহলে অ্যাডজাস্ট হবে। এইবার দেখো এই জায়গাটাতে এইখানে এই যে ক্লোরিন আছে, এখন ক্লোরিন যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ জেনারেট করবে, আর যদি এখানে পজিটিভ চার্জ জেনারেট করে তাহলে এখানে এই যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা কি স্টেবল হবে? অবশ্যই স্টেবল হবে। এটা হবে আমাদের রেজোন্যান্স স্টেবল। কীভাবে হবে? এই পাই বন্ডটা এখান থেকে এখানে চলে আসবে, তার ফলে পজিটিভসটা এখান থেকে এখানে আসবে, এবং এইভাবে টোটাল প্রসেসটা এখানে চলতেই থাকবে। আবার পাই বন্ডটা এখান থেকে এখানে শিফট হবে, পজিটিভটা এখান থেকে এখানে আসবে। তার জন্য তোমাদের রেজোনেটিং স্ট্রাকচার জানা দরকার। আমি তো এখানে আর অত এক্সপ্লেন করবো না, আমি শুধু এই জায়গায় বলবো এই জায়গাটা হচ্ছে আমাদের রেজোন্যান্স টেবিল, বুঝতে পেরেছো? এবার যখন তোমাদের কনফিউশন আসবে তখন তোমরা একটা জিনিস মনে রাখবে যে 1 ডিগ্রির থেকে 2 ডিগ্রি SN1 ভালো দেখায়, তার থেকে 3 ডিগ্রি ভালো দেখায়, তার থেকেও ভালো দেখায় হচ্ছে রেজোন্যান্স, মানে যেখানে রেজোন্যান্স হয়। অর্থাৎ আমাদের এখানে অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, বেনজোইল ক্লোরাইড এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো 49 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া রয়েছে নিচের ক্লোরাইডগুলির SN2 সক্রিয়তার সঠিক ক্রম, এবং এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এবার আমরা এতক্ষণ ধরে যেগুলো বোঝালাম বা যেগুলো বুঝলাম সেগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা এই প্রশ্নটা নিশ্চয়ই বলে দেবে। দেখো SN2 রেট মানে কি? SN2 রেট মানে হচ্ছে যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম হবে, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স, আমি বারবার লিখছি, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স তোমার কম হবে সেখানে তোমার SN2 রেট তোমার বেশি হবে, বুঝতে পেরেছো? তাহলে SN2 রেট ইকুয়াল টু 1/, স্টেরিক হিন্ড্রেন্স, এইটা তোমাদের হওয়া দরকার অরিজিনালি। আচ্ছা, এটা দেখে অনেকে মনে করে স্যার SN1, এইভাবে তোমরা দেখবে, দেখো জিনিসটাকে, SN1 মানে হচ্ছে তোমাদের 3 ডিগ্রিতে ভালো হয়, তারপর 2 ডিগ্রিতে, তারপর 1 ডিগ্রিতে, এটা তোমরা ভাবো। এবং তোমরা ভাবো যে SN2 এটাকে ঠিকের উল্টো ভাবো। এবার দেখো এই ভাবনাটা তো অবশ্যই ঠিক, কিন্তু এই যে SN2 এক্ষেত্রে তোমরা 3 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 1 ডিগ্রি, ঠিক আছে? আমি বলছি এইভাবে না ভেবে তোমরা স্টেরিক হিন্ড্রেন্স দিয়ে ভাববে, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স যেখানে কম, স্টেরিক হিন্ড্রেন্স মানে হচ্ছে ভিড়, যেখানে তোমার কম হবে সেখানে SN2 রেট তোমার ভালো হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো কোন জায়গায় তোমার স্টেরিক হিন্ড্রেন্স তোমার কম আছে। দেখো এই পার্টিকুলার জায়গাটা দেখো, এই 4 নাম্বারটায় দেখো এখানে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে যদি এখান থেকে ক্লোরিন বেরিয়ে যায় তাহলে এখানে কি হবে? এখানে একটা নিউক্লিওফাইল আসবে এবং নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করার চেষ্টা করবে, আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে যেতে চাইবে।
কিন্তু এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি, কারণ এটা হচ্ছে আমাদের এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা হবে সব থেকে কম। এর আগে দেখো এখানে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে আর কেউ নেই, তার মানে এখানে স্টেরিক হিন্ড্রেন্স সব থেকে কম, অর্থাৎ এখানে নিউক্লিওফাইল খুব ভালোভাবে এখানে অ্যাটাক করতে পারবে। তো একদিকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, একদিকে ক্লোরিন বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাদের এটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে, তাহলে 1 নম্বরটা সব থেকে আমাদের বেস্ট হবে SN2। তার থেকে দেখো এর স্টেরিক হিন্ড্রেন্স সামান্য বেশি, অর্থাৎ এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, তাহলে এটা হবে আমাদের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স সব থেকে বেশি, তার থেকে একটু কম এটা, কারণ ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে দেখো এক্ষেত্রে 2টো কার্বন আছে, আর এটা 3টে কার্বন, 3টের থেকে 2টো একটু কমলো, তার থেকেও কমলো এটা, কারণ ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, সব থেকে কম হচ্ছে এটা, তার জন্য এটা হবে আমাদের অ্যান্সার। এবার এটা বোধহয় আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া আছে, এই জন্য 49-এর অপশন নাম্বার ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 50 নম্বর প্রশ্নটাকে ভালো করে বুঝবে। দেওয়া আছে নিচের হ্যালাইডগুলির SN1 সক্রিয়তা বৃদ্ধির সঠিক ক্রম বলেছে। আচ্ছা, বারবার আমি এটাকে লিখছি যে SN1 রেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়ে SN1 রেট তত বাড়ে। তো এতক্ষণ ধরে ভিডিওটা তোমরা যদি ভালো করে বুঝে থাকো, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেখো এখানে একটা Cl দেওয়া আছে, এবার এই ক্লোরিনটাকে আমি এখানে নিচের দিকে লিখছি, এই হচ্ছে আমাদের ক্লোরিন, বুঝতে পেরেছো? তাহলে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড। এবার দেখো SN1 রিয়াকশন মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, মানে ক্লোরিন বেরিয়ে গেল, আর এখানে পজিটিভ চার্জ হবে। এবার দেখো এখানে কার্বন 2টো কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই জায়গাটাকে দেখো, এখানে আছে তোমার Cl, এই জায়গা হচ্ছে তোমার Cl, এখান থেকেও ক্লোরিন বেরিয়ে যাবে, আর এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। এবার দেখো যে কার্বনের ওপর পজিটিভ চার্জ আছে সেটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এক্ষেত্রে কত ডিগ্রি? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি হলো? এটা হলো আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবার এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, বুঝছো ভালো করে। এখানে যে পি লেখা আছে না, এখানে পি মানে হচ্ছে তোমার প্যারা, মানে এই যে C6H4, আগে এটাকে দেখো, এই যে আমি লিখছি এইখানে ধরো লিখছি, এটা কি হচ্ছে তোমার C6H4, এটা প্রথমত কথা, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, তাহলে এটা হবে আমাদের C6H6, এটা হবে আমাদের C6H6। আচ্ছা, এখান থেকে একটা হাইড্রোজেন যেটা আছে সেটাকে বের করে দাও, আর এখান থেকেও একটা হাইড্রোজেন যেটা আছে সেটা বের করে দাও। এবার হাইড্রোজেন বের করার পর তাহলে এখানে কত হবে? C6H4 হয়ে গেল। তারপর বাকি পার্টটা এখানে অ্যাটাচ করে দাও, কি করবে? CH2 এর সঙ্গে দেখো দেওয়া আছে Cl, আর এইটার ঠিক প্যারা পজিশনে H2CO3, সরি H3CO। এইবার দেখো এখানে কি হচ্ছে, প্রথমত কথা এখানে এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিন এখান থেকে বেরিয়ে যাবে, মানে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। এইবার দেখো এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে আমাদের রেজোন্যান্স স্টেবল। কেন রেজোন্যান্স স্টেবল? প্রথমত কথা এইখানে অক্সিজেনের ওপর লোন পেয়ার থাকে, লোন পেয়ারটা তোমার রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। আচ্ছা, এই জায়গাটা লোন পেয়ার দেখতে পাচ্ছ, লোন পেয়ারের পর কি আছে? লোন পেয়ারের পর আছে দেখো সিগমা, সিগমার পর কি আছে? পায়ের পর দেখো আবার সিগমা, বুঝতে পেরেছো? তাহলে আবার তোমার সিগমার পর আবার তোমার হচ্ছে পায়ের পর দেখো সিগমার পর আবার দেখো পজিটিভ, বুঝতে পেরেছো? তাহলে এইটাকে বলা হয় আমাদের একটা কনজুগেট সিস্টেম। চলো আমি এটাকে লিখে দিচ্ছি, এখানে একটা কনজুগেট সিস্টেম আছে, কনজুগেট সিস্টেম। আর যেখানে কনজুগেট সিস্টেম হয় সেই জায়গায় হয় তোমার রেজোন্যান্স। তার মানে এই পার্টিকুলার কার্বোক্যাটায়নটা যেটা তৈরি হবে এটা হবে আমাদের রেজোন্যান্স স্টেবল। আর আমরা সবাই জানি রেজোন্যান্সের দ্বারা যে অ্যালকাইল হ্যালাইড স্টেবিলিটি অর্জন করে সেটা 1, 2, 3 থেকেও বেশি দেখায়। তার মানে এটা হবে, এটার স্টেবিলিটি সব থেকে বেশি। তার মানে 3 নাম্বারটা তোমার সব থেকে ভালো রেট এখানে দেখাবে। 3 নাম্বারের একটু কমকে দেখাবে 1 নাম্বার, কারণ এটা হচ্ছে তোমাদের 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি হবে। 2 ডিগ্রির থেকেও কে কম দেখায়? 1 ডিগ্রি। তার মানে আমাদের রেট কত হবে? আমাদের রেট হবে আমাদের 3 পরে যে 2 ডিগ্রি আছে, এই 2 ডিগ্রিটা হবে আমাদের 1 নাম্বার, আর এখানে 1 ডিগ্রিটা এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এবার দেখো এটা কোন অপশনে কারেক্ট দেওয়া আছে একবার চেক করে নাও। দেখো 50-এর অপশন এতে এটা দেওয়া আছে, তার মানে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা 51 নম্বরের প্রশ্নটা দেখো অনেকটা বড়, তোমরা প্রশ্নটাকে আপাতত পড়ো। দেখো আমাদের 51 নম্বর প্রশ্নতে দেওয়া আছে যে নিচের বিক্রিয়াগুলি বিবেচনা করো।
আগে বিক্রিয়াটাকে দেখো। 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, তার সঙ্গে কেওএইচ দেওয়া আছে এবং এখানে ডবল বন্ড ফরমেশন হয়েছে। এবার ডবল বন্ড ফরমেশন কখন হয়? ডবল বন্ড ফরমেশন তখনই হয়, দেখো এই কার্বনের সঙ্গে যে বিআরটা যুক্ত আছে সেই বিআর বেরিয়ে গেছে এবং এই কার্বনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন আছে সেই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে। দেখো এইখান থেকে এই জায়গায় আমি এখানে আর একটা হাইড্রোজেনকে নিচে লিখছি এইখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে বিআর বেরিয়েছে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে এই পার্টিকুলার কার্বন এবং এই পার্টিকুলার কার্বনের মধ্যে দেখো ডবল বন্ড গঠিত হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এইচ আর বিআর, এইচ বিআর এখান থেকে বেরিয়ে গেছে, মাইনাস হয়েছে। এই রিয়াকশনটা হবে তোমাদের মেনলি হবে তোমাদের এলিমিনেশন রিয়াকশন। এবার এলিমিনেশন রিয়াকশনের বাংলা হচ্ছে তোমাদের ওই অপনয়ন বিক্রিয়া। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের অপনয়ন বিক্রিয়া। এইবার দেখো 2 নম্বর রিয়াকশনটা দেখো, এখান থেকে এই যে বিআর আছে আর এখানে দেখো ওইচ আছে, দেখো এখান থেকে বিআর বেরিয়ে গেছে, বিআর এখান থেকে বেরিয়ে গেছে এবং ওইচ এখানে এসে প্রবেশ করেছে, দেখো এই জায়গাটাতে, আর বিআর বেরিয়ে গেছে, ঠিক আছে? বিআর বেরিয়ে গিয়ে কে এর সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, ওইচ এখানে কি? ওইচ এখানে হচ্ছে আমার একটা নিউক্লিওফাইল, ঠিক আছে? আর বিআর মাইনাস বেরিয়ে গেছে যেটা নিউক্লিওফাইল রূপে আচরণ করে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, বুঝতে পেরেছো? তাহলে একটা নিউক্লিওফাইল বেরিয়ে গেছে, অপর একটা নিউক্লিওফাইল এসে অ্যাডজাস্ট হয়েছে, তাহলে এই পার্টিকুলার রিয়াকশনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যদি বাংলায় বলি এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, বা শুধু এখানে আমি যদি লিখি প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এরপর এটাকে দেখো, এখানে এই পার্টিকুলার জায়গাতে দেখো ডবল বন্ড ছিল, এই জায়গাটাতে কি ছিল? ডবল বন্ড। আর এখানে দেখো এই জায়গাটাতে সিঙ্গেল বন্ড হয়েছে, সিঙ্গেল বন্ড। আচ্ছা, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কখন হয়? ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কখন হয়? যখন অ্যাডিশন রিয়াকশন হয়। অ্যাডিশন মানে বোঝো যে আসবে সেই যুক্ত হয়ে যাবে। দেখো এখানে দুটো বিআর আছে, দুটো বিআর দুদিকে যুক্ত হয়ে গেছে, সেই জন্য কার্বনের এই ডবল বন্ডটা কি হয়ে গেছে? সিঙ্গেল বন্ড হয়েছে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। এটাকে বলা হয় দ্রুত বিক্রিয়া অথবা সংযোজন বিক্রিয়া এটাকে বলা হয়। এবার দেখো এটা কোন অপশনে দেওয়া আছে? 1 নম্বরটা অপনয়ন, 2 নম্বরটা প্রতিস্থাপন এবং 3 নম্বরটা দ্রুত বা সংযোজন, এটা দেওয়া আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাই জন্য এটার অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি। তোমরা একবার অ্যান্সারটা চেক করে নাও, এটা আমাদের দেওয়া আছে অপশন নাম্বার ডিতে, এটা দেওয়া আছে। দেখো 52 নম্বর প্রশ্নতে দেওয়া আছে যে নিচের কোন যৌগটির ক্ষেত্রে SN1 বিক্রিয়া সব থেকে দ্রুত ঘটবে। এবার বারবার বলছি একই কথা, SN1 রেট সব থেকে 1 ডিগ্রিতে তোমার কম হয়, তার থেকে বেশি হয় 2 ডিগ্রিতে, 2 ডিগ্রির থেকে বেশি হয় 3 ডিগ্রি থেকে, 3 ডিগ্রির থেকেও বেশি হবে রেজোন্যান্স টেবিল। মানে প্রথমে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে তোমাদের রেজোন্যান্স টেবিল কার্বোক্যাটায়ন। বোঝা গেছে? এবার দেখো কোথায় রেজোন্যান্স টেবিল হবে নাকি। দেখো এখান থেকে যদি সিএল বেরিয়ে যায় তাহলে এটা হবে তোমাদের পজিটিভ, এটা হচ্ছে অপশন এতে। আমি এই দুটোকে একটু খুলে রেখেছি, মানে একটু খুলে লিখেছি, বোঝা গেছে? তাহলে এই কার্বনটা যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে দুটো কার্বন যুক্ত 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে দেখো এখান থেকে ক্লোরিন এখান থেকে বের করে দাও, তাহলে এখানে পজিটিভ চার্জ হবে। এখন এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই জায়গাটাকে দেখো এখান থেকে যদি ক্লোরিন বের করে দাও তাহলে এখানে পজিটিভ চার্জ হবে, তাহলে এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে দেখো তাহলে 1 ডিগ্রি প্রথমেই বাদ, এই দুটো প্রথমেই বাদ। তারপর এটা আর এটাকে দেখো, দেখো এখান থেকে যদি ক্লোরিন বেরিয়ে যায়, বোঝা গেছে? তাহলে এখানে একটা পজিটিভ চার্জ হবে, বেশ হলো। তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটা তোমার রেজোন্যান্স টেবিল হবে, মানে অক্সিজেনের কাছে যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, তাহলে তোমার এখান থেকে এখানে নামবে আর পজিটিভটা এখান থেকে এখানে আসবে। আমি যদি পরের লাইনে এটাকে এইভাবে দেখিয়ে দিই, আমি এখানে লিখছি, এখানে হবে অক্সিজেন, বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার CH2। আচ্ছা, এই এই লোন পেয়ারটা এখানে হচ্ছে ডবল বন্ড হয়েছে, পজিটিভটা কার উপর এসছে? অক্সিজেনের উপর এসছে। আর ঠিক এই দিকে আছে দেখো CH3, তার মানে এটা হচ্ছে অপশন বিটা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবল হয়েছে। আর যে জিনিস তোমার রেজোন্যান্সের মাধ্যমে স্টেবল হবে সেই কার্বোক্যাটায়ন নেই তোমার SN1 রিয়াকশন সব থেকে বেশি হবে, সেই জন্য আমাদের অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার এই পার্টিকুলার যৌগের ক্ষেত্রে। আচ্ছা, মনে রাখবে যে রেজোন্যান্স স্টেবল কখন হবে? তখনই হবে যেখানে কনজুগেট সিস্টেম আছে। দেখো এখানে লোন পেয়ার আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের লোন পেয়ার, এবং লোন পেয়ারের পরেই দেখো এই জায়গায় আছে যে সিগমা বন্ড,
এবং সিগমা বন্ডের পরেই এখানে দেখো দেওয়া আছে পজিটিভ পজিটিভ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কনজুগেট সিস্টেম, আর কনজুগেট সিস্টেমের মধ্যে কি হয়, রেজোন্যান্স হয়, সেই জন্য এখানে রেজোন্যান্স হলো। এইভাবে মনে রাখবে, ওই জন্য আমাদের অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের 53 নম্বর প্রশ্নতে দেখো দেওয়া আছে নিচের SN1 বিক্রিয়ার গতি কোনটিতে সব থেকে বেশি। এবার এটা আমি আর মুছিনি, এটা লেখাই আছে, বুঝতে পারছো। এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো। প্রথমত কথা, এখান থেকে বিআর বেরিয়ে যাবে এবং এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হবে এবং এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই জায়গাতে এসো, এখানেও দেখো বিআর বেরিয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হবে এবং এখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এখন এই দুটো কার্বোক্যাটায়ন ভালো করে দেখো, দেখো এইখানে এই যে আছে না NO2, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে টেনে নেয়, বলো বলো ইলেকট্রনকে টেনে নিচ্ছে। আচ্ছা ইলেকট্রন যদি টেনে নেয়, ভালো করে বোঝো, এখানে বেঞ্জিন কে আছে, এখানে কি আছে, এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভকে স্টেবল করার জন্য ইলেকট্রন ঠেলতে হবে, আর এ কী করছে, এই ইলেকট্রন টেনে নিচ্ছে। কোথা থেকে টানবে, বেঞ্জিন বলয় থেকে টানবে। তাহলে বেঞ্জিন বলয় থেকে যদি ইলেকট্রন এদিকে আসে, তাহলে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব পজিটিভের দিকে যেতে পারবে না, তাই জন্য এটা স্টেবিলিটি সব থেকে কম, এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি সব থেকে কম। বোঝা গেছে, কারণ এটা হচ্ছে আমাদের ওই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখানে -I এফেক্ট দেখাবে কিংবা -R এফেক্ট দেখাবে, চলো এখানে লিখে দিই, এখানে -I এফেক্ট দেখাবে কিংবা এখানে -R, এই দুটো এফেক্টের সাহায্যে ইলেকট্রনকে টেনে নেয়। এবার দেখো এটা দেখো, এর এই জায়গাটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, আবার ইলেকট্রন ডোনেটিং গ্রুপও নেই, ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই। তাহলে এখানে এই যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছে, সেই কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেওয়ার জন্য কি করতে হবে, মানে বেঞ্জিন তার নিজের ইলেকট্রন দেবে, দিয়ে মানে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি আগে মুছে দিচ্ছি। এই জায়গাটা দেখো, বেঞ্জিন কি করবে, বেঞ্জিন তার নিজের ইলেকট্রন দেবে এবং এটাকে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, তখন এই পজিটিভ চার্জটা এখানে চলে আসবে। যাই হোক, কখন আসবে, যখন এটা এখানে পড়বে তখন এটা পজিটিভটা এখানে আসবে এবং এটা চলবে এবং রেজোন্যান্সের মাধ্যমে এটা স্টেবল হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স স্টেবল। এবার এটা আর এটাকে দেখো, দেখো এটাও রেজোন্যান্স স্টেবল, এটাও রেজোন্যান্স স্টেবল, দুটোই রেজোন্যান্স স্টেবল। কী করে রেজোন্যান্স স্টেবল হচ্ছে, এখান থেকে দেখো বিআর বেরিয়ে যাচ্ছে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে ক্লোরিন, এই ক্লোরিনটা এখান থেকে এখানে দেবে, মানে ক্লোরিন তার নিজের লোন পেয়ার এখান থেকে এখানে দেবে এবং রেজোন্যান্স স্টেবল হওয়ার চেষ্টা করবে। আচ্ছা এই জায়গাতে একটুও ভুল করো না, এই ভুলটা একদমই করো না, যে এখান থেকে তোমরা যদি ভাবো যে এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে তাহলে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এই পার্টিকুলার জায়গাটাতে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এটা হবে না, এটা হবে না। কেন হবে না? কারণ ক্লোরিন তার নিজের লোন পেয়ার এখান থেকে এখানে দেবে, বুঝতে পেরেছো? এটা তো হবে না। আচ্ছা তাহলে বিআরই এখান থেকে বেরোবে এবং এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। একটু ভালো করে দেখো, এটা হচ্ছে অপশন নাম্বার ডি, ক্লোরিনের যে লোন পেয়ারগুলো আছে তার মধ্যে একটা লোন পেয়ার, এই যে লোন পেয়ারটা যেটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। এবার দেখো রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, তাহলে এখানে ক্লোরিন আর এই পার্টিকুলার জায়গাতে দেখো কার্বন, আবার এখানে দেখো অক্সিজেনের ওপরেও লোন পেয়ার আছে, হয়েছে। তাহলে এখান থেকে দেখো তোমার বিআর বেরিয়ে যাবে এবং এই কার্বনের ওপর পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এইবার এখান থেকে লোন পেয়ার এখানে যাবে এবং এখান থেকে তোমার রেজোন্যান্স হবে। রেজোন্যান্সটা আমি আর করে দেখাচ্ছি না। তাহলে এটাও আমাদের রেজোন্যান্স স্টেবল, ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স, এই যে এটাও আমাদের কি রেজোন্যান্স স্টেবল। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের রেজোন্যান্স স্টেবল। এবার এই তিনটের মধ্যে কোন রেজোন্যান্সটা সব থেকে বেশি স্টেবল হবে সেটা দেখার জন্য আমরা এই দুটো জায়গাকে ভালো করে লক্ষ্য করব। প্রথমত দেখো ক্লোরিনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের 17 বোঝা গেছে। এবার 17 যদি তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করো তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p5 হবে। আর এই পার্টিকুলার জায়গায় যে কার্বন আছে সেই কার্বনটা কত নম্বরে আছে, কার্বনটা হচ্ছে তোমার 6 নম্বরে। আচ্ছা কার্বন হচ্ছে তোমার 6 নম্বরে আর 17 নম্বর হচ্ছে তোমার ক্লোরিন। আচ্ছা কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2 2s2 2p2। আচ্ছা তাহলে কার্বনের 2p সঙ্গে ক্লোরিনের 3p এর রেজোন্যান্স হবে। তাহলে এখানে রেজোন্যান্সটা কি কার হচ্ছে 2p সঙ্গে 3p এর রেজোন্যান্স হবে। আর এই জায়গাটা দেখো, এখানে যে কার্বন যেটা আছে এই কার্বনটা হচ্ছে তোমাদের 2p আর এই অক্সিজেনটাও 2p, এই অক্সিজেনটা 2p, তাহলে এখানে 2p রেজোন্যান্স হবে। এবার তোমরা দেখো 2p 3p রেজোন্যান্স ভালো হয়,
নাকি টুপি টুপি রেজোনেন্স সব থেকে ভালো হবে? অবশ্যই টুপি টুপি, বুঝলো? সেম অরবাইটালের মধ্যে রেজোনেন্স সব থেকে ভালো হয়, তার মানে এই জায়গায় তোমার রেজোনেন্সটা তোমার সব থেকে ভালো হবে। এই জায়গায় রেজোনেন্স যেহেতু সব থেকে বেশি ভালো হবে, এই পার্টিকুলার কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি সব থেকে ভালো হবে, আর সেই জন্য অ্যান্সার হবে এটা, অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো?